চুক্তির বউ। লেখিকা আরবি মিম। যুবক, এই নাও কন্ট্রাক্ট পেপার, এখানে একটা সিগনেচার করে দাও। এখানে লেখা আছে, তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করবে না, আমিও তোমার জীবনে কোনো প্রকার ইন্টারফেয়ার করব না। 1 বছর পর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাদের মধ্যে আর যোগাযোগ থাকবে না। এই 1 বছরের জন্য তুমি আমার নামে মাত্র ওয়াইফ থাকবে, আর আমি তোমার নামে মাত্র হাজবেন্ড। এই কন্ট্রাক্ট পেপারের সিগনেচারের পরিবর্তে তুমি যত অ্যামাউন্ট তত নিজের ইচ্ছামতো বসিয়ে নিতে পারো। আর এটা লেখা আছে, তুমি তোমার ওয়াদা থেকে বিচ্যুত হতে পারবে না। সামনে বসা মেয়েটি, গুরুজনদের খুশির জন্য আমি সবকিছু করতে পারি। এই বিনিময়ে আমি কিছুই চাই না। সবাইকে আপনার মতো ভাববেন না। মিষ্টি মার অসুস্থতার জন্য আমাকে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আপনি কোন চিন্তা করবেন না, আপনার জীবনে আমি কোন ইন্টারফেয়ার করব না। বউয়ের অধিকার নিয়ে কখনো আপনার সামনে দাঁড়াবো না। এই বলে মেয়েটি কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে প্রস্থান করল। এতক্ষণ যারা কথা বলছিল বুঝেই গিয়েছেন তারা আমাদের গল্পের নায়ক আর নায়িকা। নায়ক আহিল রেজওয়ান, বয়স 28, ভারতের বিখ্যাত বিজনেস টাইকুন। এত অল্প বয়সে নিজের বিজনেসকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। খুব গম্ভীর আর রাগী স্বভাবের, প্রয়োজনীয় কথাবার্তা একদম পছন্দ করে না। নিজের কাজের ক্ষেত্রে খুব প্রোডাক্টিভ। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছে। তারপর থেকে মায়ের বান্ধবী শায়লার কাছে বড় হয়েছে। শায়লাকে নিজের মায়ের স্থান দিয়েছে আহিল। নিজের মায়ের নামে একটি এতিমখানা তৈরি করেছে। সেখানে আমাদের নায়িকা সানাম আলী বাচ্চাদের পড়াশোনা করায়। শায়লা বেগমকে মিষ্টি মা বলে ডাকে। সানাম আলী অনার্স প্রথম বর্ষ পড়াশোনা করছে। নিজের পড়াশোনার খরচ চালাতে পার্ট টাইম জব হিসেবে এতিমখানায় বাচ্চাদের পড়াশোনা করায়। বাবা মা কেউ নেই, এতিমখানায় বড় হয়েছে। শায়লা বেগম আর বেশি দিন বাঁচবেন না বলে ডাক্তার আহিলকে জানিয়েছেন। মারা যাওয়ার আগে তিনি শেষ ইচ্ছে হিসেবে আহিলের বিয়ে দেখে যেতে চান। আহিলের বিয়ের কোন ইচ্ছা না থাকায় ও সিদ্ধান্ত নেয় চুক্তির বউ হিসেবে সানামকে বিয়ে করবে। কন্ট্রাক্টের সময় পেরিয়ে গেলে সানামকে ডিভোর্স দিয়ে দেবে। যদিও সানাম প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু যখন শায়লা বেগমের অসুস্থতার কথা জানে যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, ও একেবারে ভেঙে পড়ে। তারপরও সিদ্ধান্ত নেয় আহিলের দেয়া অফারে ও রাজি হয়ে যাবে। ওর জীবনে ওর মিষ্টি মা ছাড়া আর আপন কেউ নেই। তার শেষ ইচ্ছেটুকু পূরণের জন্য পবিত্র সম্পর্কের চুক্তিতে রাজি হয়ে যায়। শায়লা বেগমের যথেষ্ট পছন্দ সানামকে আহিলে বউ করার জন্য। আহিল, এই মেয়েটার আত্মসম্মান অনেক বেশি। এত লোভনীয় অফার পেয়ে হাতছাড়া করে ফেলল। সত্যি মেয়েটা বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। রায়হানকে আমার রুমে পাঠিয়ে দাও, অফিস স্টাফকে কল করে বলল। রায়হান রুমে প্রবেশ করল। আহিল, কিরে তুই কোথায় ছিলি রে? আর যা যা পেপার তৈরি করতে বলেছিলাম করেছিলি? রায়হান, তোর বলা পেপার তৈরি করছিলাম। এইসব করা কি খুব দরকার ছিল? মেয়েটা বড্ড সহজ সরল। অন্য কোন মেয়ে হলে তোর এরকম প্রস্তাবে কোনোদিন রাজি হতো না। কেন এরকম করছিস বলতো? বিয়েটা শেষমেশ করছি যেহেতু, তাহলে পরিপূর্ণভাবে মেনে নে। 1 বছরের জন্য কেউ বিয়ে করে? বিয়ে একটা পবিত্র সম্পর্ক। সারা জীবন কি তুই একাই থেকে যাবি? তোরও তো একটা সঙ্গীর প্রয়োজন। আহিল রেগে গিয়ে বলল, আমার জন্য আমি একাই যথেষ্ট। আমার কাউকে প্রয়োজন নেই, কোন সঙ্গীর প্রয়োজন নেই। সঙ্গী তাদের প্রয়োজন হয় যারা দুর্বল, আর আমি মোটেও দুর্বল নই। বিয়েটা শুধুমাত্র মামুনির খুশির জন্য করছি, না হলে আমি কখনো বিয়ে না করার শপথ করেছিলাম। বিয়ে করে যদি এত শান্তি পাওয়া যেত তাহলে আমার মামুনি কেন সাফার করেছিল? কেন ওই লোকটা মামনিকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? মামুনি তো একাই জীবনটাকে কাটিয়ে দিল। আমি আমার জীবনটাকে একাই কাটিয়ে দেব?
রায়হান, কেন বাচ্চামো করছিস বলতো? মানলাম আন্টির বিয়েটা টক্সিক ছিল, তাই বলে তুইও বিয়েটাকে মেনে নিবি না? সানাম আর তুই দুজনেই পৃথিবীতে অসহায়, তোদের দুজনেরই দুজনের দরকার। কারণ তোদের দুজনেরই বাবা মা নেই। তোরা একে অপরের কষ্ট যতটা বুঝতে পারবি অন্য কেউ ততটা বুঝতে পারবে না। আহিল, আঙ্কেল আন্টি কেমন আছে রে? কবে আসছে দেশে? প্রসঙ্গটা এড়িয়ে রায়হানের বাবা মার সম্পর্কে জিজ্ঞাসা করলো। রায়হানের বাবা মা কানাডা থাকে। রায়হান নিজের দেশকে ভালোবাসে, সেজন্য সে এখানেই থাকে। রায়হান, শালা, তুইও কথা ঘোরানো শিখে গেছিস। বাবা মা আসতে দেরি আছে। ওরা দুজন ভালোই আছে, এই নে তোর পেপার। আমি গেলাম। পরের দিন সাদামাটা ভাবেই আহিল আর সানামের বিয়েটা হয়ে গেল। তাদের বিয়েতে উপস্থিত ছিল শায়লা বেগম আর রায়হান। কাজী যখন সানাম কবুল বলতে বলছিল, সানামের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এরকম একটা চুক্তির সম্পর্কে আবদ্ধ হতে হতো না। শায়লা, কাঁদছিস কেন সানাম? বাবা মাকে আজকে খুব মনে পড়ছে তাই না? বাবা মা নেই তো কি হয়েছে, তোর মিষ্টিমা তো আছে। তুই আজকে মা আর শাশুড়ি একসাথে পেলি, এটা কি কম খুশির বলতো? কাঁদিস না। তিনি সানামকে জড়িয়ে ধরলেন। সানামের এভাবে কাঁদতে দেখে আহিলের খারাপ লাগলো। ও মন ভার করে সানামের দিকে তাকিয়ে রইল। রায়হান সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি যতদূর তোকে চিনি আহিল, এমন একটা দিন আসবে তুই সানামকে চোখে হারাবি, কিন্তু একটা ভয় সময় থাকতে ওকে চিনে নিস, না হলে তুই অমূল্য রত্নকে হারাবি। আহিল মনে মনে ভাবতে লাগলো, মনে হচ্ছে মেয়েটাকে এক্ষুনি গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরি। কাউকে কাঁদতে দেখেও এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না। পর মুহূর্তেই ও নিজেকে ধমকালো, ডেমনিক, কি ভাবছি আমি এসব? আমার মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। রায়হান আর শায়লা বেগম মিলে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে আহিলের রুমটা সাজিয়ে দিল। তারপর সানামকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। রায়হান আহিলকে ব্লু রঙের পাঞ্জাবি পরিয়ে দিল। শায়লা বেগম সানামকে সুন্দর করে সাজিয়ে বেডে বসিয়ে দিল। শায়লা, আমার ছেলেটার মন খুব ভালো, দেখিস তোর কোনো যত্ন করবে না। ও নিজের মনের কষ্টের কথা কাউকে বলে না, নিজের মনেই চেপে রাখে। তুই নিজের মতো করে ওকে ওর মতো বোঝার চেষ্টা করিস, দেখিস তোরা খুব সুখী হবি। সানাম মনে মনে ভাবতে লাগলো, যে সম্পর্কটাই চুক্তি, সে সম্পর্ক সুখের কিভাবে হবে মিষ্টিমা? শুধুমাত্র তোমার খুশির জন্যই এই বিয়েটা হয়েছে। ঠিক আছে মিষ্টিমা, আমি চেষ্টা করব। তুমি কোন চিন্তা করো না। তুমি ঠিকমতো ওষুধ নিয়েছো তো? শায়লা, হ্যাঁ রে মা, নিয়েছি। তখনই রায়হান আহিলকে ধাক্কা দিয়ে রুমে ঢুকালো। আহিল রুমে ঢুকেই সানামকে দেখে থমকে গেল। রায়হান আহিলকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শায়লা, রায়হান, রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিস তো? রায়হান, একদম নিশ্চিন্তে থাকো মিমি, আমি রুমটা নিজ দায়িত্বে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শার্টের কলার টান দিয়ে বলল, একমাত্র প্রিয় বন্ধু বলে কথা, আবার তার মধ্যে আজকে হচ্ছে ওর নতুন জীবনের প্রথম রাত্রি, আমার একটা দায়িত্ব আছে না? শায়লা, খুব ভালো কাজ করেছিস। তোর বন্ধুর হয়ে টাকাটা আমি তোকে দিয়ে দিচ্ছি। রায়হান, টাকাটা আমি ওর থেকেই নেব, তুমি চিন্তা করো না। এখন চলো তো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে? শায়লা, পাগল ছেলে, আয় চল তোকে খেতে দিই। আহিলের রুমে আহিল রুমে প্রবেশ করেই সানামকে দেখে থমকে গেছে। গোলাপ আর বেলি ফুলে সজ্জিত খাটে লাল শাড়ি পরে মাথা নিচু করে নতুন বধূ বসে আছে। রুমের ফ্লোরে রাখা অসংখ্য বেলুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই সাথে রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো রাস্তা, যে রাস্তার অন্তিম পথ হচ্ছে রুমের মধ্যখানে অবস্থিত বেডে। আহিল, এত সাধারণ সাজে কাউকে এতটা কিভাবে সুন্দর লাগতে পারে?
কত দেশে ভ্রমণ করেছি, কত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দেখেছি, কখনো তো এমন থমকে যায়নি। তাহলে এই সাধারণ মেয়েটিকে দেখে হৃদয় কেন এতটা কম্পন হচ্ছে? আমি কি সত্যিই ওর মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি? পর মুহূর্তেই আহিল নিজেকে শাসিয়ে নিল। আমি এসব ভাবতে পারি না। আমি শুধু মামুনের জন্য এই মেয়েটাকে বিয়ে করেছি, এটা আমার ভুলে গেলে চলবে না। গলা খানিকটা ঝেড়ে নিয়ে বলল আহিল, আজকে সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বউদের মতো এভাবে কেন বসে আছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সত্যিকারের বউ নও? ইউ আর মাই কন্ট্যাক্ট ওয়াইফ। সানাম। কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলল। আমি কথা দিয়ে কথা রাখতে জানি, আমি কিছুই ভুলিনি। মিষ্টিমার খুশির জন্য বসেছিলাম। আপনি রুমে কখন এসেছেন বুঝতে পারিনি। আমি আমার আচরণের জন্য খুবই দুঃখিত। আহিল, এখন যেহেতু তোমার মিষ্টি মা ঘরে নেই, তাই এই নাটকের কোনো প্রয়োজন নেই। শাড়ি ছেড়ে নর্মাল কোন ড্রেস পরে আসো। সানাম। জি যাচ্ছি। সানাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নিজের কাপড় বদলে বের হয়ে আসলো। সানামকে বের হয়ে আসতে দেখে আহিল ফ্রেশ হতে চলে গেল। সানাম ঘরটাকে ভালো করে দেখলো আর মনে মনে ভাবতে লাগলো, এখানে তো বড় কোন সোফা নেই, তাহলে আমি ঘুমাবো কোথায়? এত ছোট সোফা আমি তো শুতে পারবো না। স্যারের কাভার্ডে দেখবো যদি কোন কার্পেট পাওয়া যায়, সেটা মেঝেতে বিছিয়ে শুয়ে পড়বো, তো ওনার কাভার্ডে হাত দিলে উনি যদি রেগে যায়। ও দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আহিল বের হয়ে দেখলো সানাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ভাবছে। আহিল, তুমি কি নাইট গার্ডদের মতো সারা রাত পাহারা দেওয়ার চিন্তা করছো? সানাম। ভাবনার মাঝেই আচমকা আহিলের গলা পেয়ে ভয় পেয়ে গেল। না, না স্যার। আহিল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। সানাম। না মানে কোথায় ঘুমাবো স্যার? আহিল, আসো আমার বুকে ঘুমাও। সানাম। এ, চোখ বড় বড় আহিলের দিকে তাকিয়ে বলল। আহিল, তাছাড়া আর কি বলবো তোমাকে? এত বড় একটা বেড, অথচ বলছো কোথায় ঘুমাবে। টিপিক্যাল নায়িকাদের মতো তোমাকে বলবো না যে নিচে ঘুমাও। এখানে কোন সিরিয়াল চলছে না। আর আমি এতটা নিষ্ঠুর নই তোমাকে কষ্ট করে নিজে ঘুমাতে দেব। যাও গিয়ে বেডে ঘুমাও। সানাম। কিন্তু স্যার। আহিল, আর একটা কথা নয়, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আহিলের আদেশ অমান্য করার সাহস সানামের নেই, তাই সানাম কোন কথা না বলে বেডে গিয়ে গুটিসুটি হয়ে ঘুমালো। পরের দিন সকালে সানাম খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে চলে গেল সকালের ব্রেকফাস্ট তৈরি করতে। সানাম রুটি, সবজি, ডিম ভাজা আর আহিলের জন্য স্যুপ আর ব্ল্যাক কফি তৈরি করলো। ব্ল্যাক কফিটা হাতে নিয়ে আহিলকে ডাকতে গেল। সানাম রুমে গিয়ে দেখলো আহিল রুমে নেই। সানাম ভাবলো আহিল হয়তো টেরেসে আছে, তাই সে কফিটা নিয়ে টেরেসে চলে গেল। আহিল পুশ আপ করছিল আর আহিলের পরনে ছিল ব্ল্যাক বক্সার গেঞ্জি, ব্ল্যাক ট্রাউজার। তখনই ইবা টেরেসে আসল আর আহিলকে এক্সারসাইজ করতে দেখলো। সানাম, শুনছেন? আপনার ব্ল্যাক কফিটা। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল আহিল, তুমি কি কথাটা আমাকে বলছো? পুশ আপ করা থামিয়ে এক হাঁটুর উপরে হাত রেখে আরেক হাত দিয়ে চুলে ব্রাশ করতে করতে কথাটা সানামকে বলল। সানাম, এখানে আপনি ছাড়া আর দ্বিতীয় কোন ব্যক্তি আছে কি যে কথাটা আমি তাকে বলবো? আহিল, তাহলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছো কেন? এটা আমি মোটেও পছন্দ করি না। বাই দা ওয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? সানাম, আমি সাধারণ একটা মেয়ে স্যার। আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই। আর আমি আমার নিজের সীমায় থাকতে পছন্দ করি। ব্ল্যাক কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। ব্ল্যাক কফি নিয়ে যদি আমাকে কিছু কথা শোনান, আপনাকে আগেই জানিয়ে রাখি মিষ্টি মা আপনার জন্য কফিটা নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে এসেছি। আপনি আবার ভেবে বসবেন না আপনার বউ হওয়ার চেষ্টা করছি। আহিল, এত বেশি কথা তোমাকে কে বলতে বলেছে?
কফি নিয়ে আমি তোমাকে কি কিছু বলেছি? সবকিছু নিজের মতো এত বেশি বেশি ভেবে নাও কেন? সানাম, দুঃখিত স্যার, বেশি কথা বলে আপনাকে বিরক্ত করার জন্য। আহিল কথাটা শুনে খুব রেগে গেল। এতক্ষণ ও ধৈর্যের সহিত নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু এবার আর রাগটাকে দমন করতে পারল না। সানামের কোমরের দুপাশে দুহাত রেখে নিজের কাছে টেনে আনলো। হোয়াই আর ইউ টকিং টু মি লাইক দিস? অনেকক্ষণ ধরে সহ্য করছি, তবুও তুমি নিজের মতো করে বলেই যাচ্ছ। আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি? সানাম আহিলের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে রইল, আর আহিল যখন কথা বলছিল তখন ওর নিঃশ্বাস সানামের মুখের উপর পড়ছিল, যার জন্য সানাম কথা বলার শক্তি হারিয়ে ফেললো। এই প্রথম কোন ছেলে ওর এত কাছে এসেছে, যার ফলে ও ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। আহিল, কি হলো? এতক্ষণ তো বেশ চটপট করে কথা বলছিলে, এখন কেন চুপ করে আছো? আর নেক্সট টাইম থেকে আমাকে স্যার বলে ডাকবে না, শুধু আহিল বলে ডাকবে, বুঝতে পেরেছো? এখন কোন কথা না বলে নিচে যাও, আমি অফিসে যাব, আমার জিনিসপত্রগুলো রেডি কর। সানাম কোন কথা না বলে মাথা নেড়ে চুপচাপ চলে গেল। আহিল, মেয়েটা বেশ ভয় পেয়েছে, ওকে এভাবে ভয় দেখাতে খুব ভালো লাগলো। কেমন অল্পতেই মেয়েটা ভয় পেয়ে যায়। সানাম রুমে এসে ভাবতে লাগলো, ওনার আবার হঠাৎ করে কি হলো? এত ভালোভাবে আমার সাথে কথা বলছেন, ওনার কাছে তো আমি চুক্তির বউ ছাড়া আর কিছু না, তাহলে কেন শুধু শুধু মায়া বাড়াচ্ছেন? আমি চাই না আপনার প্রতি আমার কোনো অনুভূতি সৃষ্টি হোক, শুধুমাত্র 1 বছরের জন্য স্ত্রীর দায়িত্ব পালন করে যাব। আহিল আর সানামের বিয়ের 5 দিন হয়ে গেল। আহিলের বলার পর থেকে সানাম নিজের দায়িত্বগুলো পালন করছে। আহিল নিজের অফিসের কাজে ব্যস্ত থাকে, আর সানাম ইউনিভার্সিটি, আশ্রমের বাচ্চাদের পড়ানো, মিষ্টি মার সেবায় যত্নে নিজের মতো করে দিন কাটাচ্ছে। একই ঘরে থেকেও দুজন দুজনের সাথে কথা বলার সময়টুকু পায় না। আহিল যথাযথভাবে সানামকে এড়িয়ে চলে। সানাম ঘরটাকে সুন্দর করে গুছাচ্ছিল, আহিলের ড্রয়ারে সবকিছু বের করে সুন্দর করে মুছে দিচ্ছিল। হঠাৎ সে দেখলো একটি ছবি উল্টো করে রাখা। আগ্রহ সহকারে ছবিটা সে সোজা করে দেখলো একটা সুন্দরী মেয়ের ছবি, আর তাতে লেখা রয়েছে লাভ। সানাম, মেয়েটি তো খুব সুন্দরী। কে এই মেয়েটি? এই ড্রয়ারে এই মেয়েটির ছবি যেহেতু রাখা আছে, তাহলে হয়তো ওনার প্রিয়জন হবে। লাভ লেখাটি লক্ষ্য করলো, হয়তো মেয়েটি ওনার ভালোবাসা। এর জন্যই তিনি আমাকে মেনে নিতে পারছেন না। হয়তো এই মেয়েটার জন্যই তিনি আমাকে চুক্তির বিয়ে করেছেন, 1 বছর পরে এই সুন্দরী মেয়েটিকে বউ করে ঘরে তুলবেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছে বলল, আচ্ছা, আমার এত কেন খারাপ লাগছে? আমি তো উনাকে ভালোবাসি না। আমি আর উনাকে নিয়ে ভাববো না, উনাকে নিয়ে ভাবনার অধিকারটুকুও আমার নেই। কোথায় উনি আর কোথায় আমি? আমার মতো মেয়েকে উনি বউ হিসেবে মানবেন, সেটা আকাশ কুসুম কল্পনা। উনার পাশে কোন সুন্দরী মেয়েকেই মানায়? আমি উনার যোগ্য নই। সানামের ভাবনার মাঝে আহিল এসে উপস্থিত হলো, আর এসে দেখতে পেল সানাম তার ব্যক্তিগত ড্রয়ারের সব ফাইলগুলো বের করেছে। ব্যক্তিগত ড্রয়ারে হাত দেওয়াতে আহিল খুব রেগে গেল। আহিল মেঝে থেকে সানামকে টেনে তুলল। আচমকা কারোর টানে সানাম হতবাক হয়ে গেল। সে দেখল আহিল তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। এভাবে তাকানো দেখে সানাম খুব ভয় পেয়ে গেল। আহিল, কি করছিলে তুমি এখানে? তোমাকে এত সাহস কে দিয়েছে যে তুমি আমার ব্যক্তিগত ড্রয়ারে হাত দাও? সেদিন তোমার সাথে সুন্দর করে কথা বলেছি দেখে মাথায় উঠে বসতে চাইছো, তাই না? আজকাল দেখছি খুব বউ হওয়ার শখ জেগেছে। একটা কথা আজকে তুমি ভালো করে শুনে নাও, তুমি আমার কাছে চুক্তির বউ ছাড়া আর কিছু নও। ইউ আর মাই কন্ট্যাক্ট ওয়াইফ জাস্ট 1 ইয়ার। খুব লোভ জেগেছে মনে, তাই না? কি দেখছিলে তুমি আমার ড্রয়ারে? তুমি আমার কোন জিনিসে হাত দেবে না সেই যোগ্যতা তোমার নেই। আহিলের সকল কথা শুনে সানাম খুব আঘাত পেল, আর ছলছল নয়নে তাকিয়ে রইল আহিলের দিকে।
আহিল নিজের রাগের কারণে সানামকে কষ্ট দিয়ে কথা বলল সেটা সে উপলব্ধি পর্যন্ত করতে পারল না। আহিল সানামের দুই হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ সানামের হাতের দিকে তাকিয়ে দেখল ছবি, যার জন্য সে আরো রেগে গেল। তুমি এই ছবিটা কেন ধরেছ? আনসার মি ডেমন ইট। সানাম মম, আমি জানতাম না এটা আপনার ব্যক্তিগত ড্রয়ার। খানিকটা তুতলিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কথাটা বলল। আহিল, কারোর ড্রয়ারে হাত দিতে গেলে তার পারমিশন নিতে হয়, সেই কমন সেন্সটুকুও কি তোমার নেই? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে সব বুঝিয়ে বলতে হবে? সানামের হাত শক্ত করে ধরে বলল। সানাম চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দয়া করে হাতটা ছাড়বেন, খুব ব্যথা লাগছে। সানামের কথা শুনে আহিল নরম হয়ে এলো আর সানামের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সানাম, আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন আমিও আপনাকে বলেছিলাম আমি আপনার চুক্তির বউ। আপনাকে নিজের স্বামী হিসেবে পাবার যোগ্যতাটুকু আমার নেই। বিশ্বাস করুন, আমি নিজের মাত্রা কখনো ছাড়াইনি। আর আমি এটাও জানি আপনার কোন জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই। ঘরের জিনিসপত্রগুলোতে অনেক ধুলো জমে গিয়েছিল, সেজন্যই পরিষ্কার করার জন্য আপনার ড্রয়ার হাত দিয়েছিলাম। আজকের পর থেকে আপনার কোন জিনিসে আমি হাত দেব না, কথা দিলাম আপনার কাছে। চোখের পানি মুছে কথাগুলো বলল। সানাম ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দরজা মেরে দিল। তারপর সেখানে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাদার পরে উঠে দাঁড়ালো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, সানাম, আজকে তোমাদের কথা খুব মনে পড়ছে বাপি, আম্মু। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে বলতো? ছেড়ে চলেই গেলে যখন তখন আমাকে সাথে নিয়ে যেতে পারতে। দুনিয়াটা এতিমদের জন্য এত কেন কষ্টকর? বেঁচে থাকার জন্য এত লড়াই কেন করতে হয়? আমি আর পারছি না। আজকে যদি আমার বাপি আম্মু বেঁচে থাকতো, হয়তো আমাকে এতটা কষ্টের সম্মুখীন হতে হতো না। মিস্টার আহিল রেজওয়ান, আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন সেটা আমি মনে রাখবো আর নিজের মাথায় খুব ভালো করে গেঁথে রাখবো, যাতে পরবর্তীতে আপনার কোন জিনিস আমি হাত না দেই। ড্রয়ারে হাত দিয়েছি বলে আপনি আমাকে এত কথা শোনালেন। আপনার প্রেমিকার ছবিতে হাত দিয়েছি দেখে আপনি আমাকে যা নয় তাই বললেন। রাগ মানুষের প্রাকৃতিক আবেগ। এর অসুস্থ বহিঃপ্রকাশও যেমন শরীর ও মনের জন্য ভালো নয়, অতিরিক্ত রাগের জন্য যেমন শরীর খারাপ হয়, সেই সাথে তার কাছে থাকা মানুষগুলোকেও কষ্ট দেয়, তেমনি মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে। ফলে হতাশা, বিষণ্ণতা, মাদকাসক্তি, হত্যা, আত্মহত্যার প্রবণতা বাড়ে। আহিল নিজের রুমে বসে তখনকার ঘটনার কথা ভাবছে আর অনুতপ্ত হচ্ছে। আহিল, ডেমন ইট, এটা আমি কি করলাম? সানামের সাথে কেন খারাপ ব্যবহার করলাম? ও তো আর জানতো না এই ড্রয়ারে হাত দেওয়া আমি পছন্দ করি না। কেন যে ওকে এত কথা শোনাতে গেলাম? আমার ওর সাথে এরকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি। ওকে সরি বলতে হবে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। সানাম ছাদ থেকে নেমে আহিলের রুমের দিকে যেতে নিল। সানাম, ওনার রুমে আমি কেন যাচ্ছি? ওনার কোন জিনিস আমি হাতও দেব না আর ওনার রুমে আমি থাকবোও না। আহিল, ব্যাপার কি? মেয়েটা কোথায় গেল? এখনো ঘরে আসছে না কেন? ওর ভাবনার মাঝেই একজন সার্ভেন্ট এলো আর ওকে বলল শায়লা বেগম খেতে যাওয়ার জন্য ওকে নিচে যেতে বলেছে। তুমি যাও, আমি আসছি। হয়তো সানাম নিচেই আছে। আহির সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো সানাম খুব যত্ন করে শায়লা বেগমকে খাবার বেড়ে দিচ্ছে। শায়লা, আহিল বাবা তুই এসে গেছিস, আয় বাবা খেতে বসো। তোর তো এখন পাত্তাই পাওয়া যায় না। কখন আসিস কখন চলে যাস বুঝতেও পারি না। সানাম আহিলের দিকে একবারও তাকাচ্ছে না, ও নিজের মতো করে কাজ করে যাচ্ছে। আহিল ব্যাপারটা খেয়াল করলো। আহিল, আসলে মামুনি অফিসের কাজে অনেকটা ব্যস্ত, সেজন্যই ভালো করে সময় পাচ্ছি না। সানাম, মিষ্টি মা তোমাকে আরো কিছু দেব?
শায়লা, তুই এখনো আমাকে মিষ্টি মা বলে ডাকবি? আমি এখন তোর শাশুড়ি, তাই তুই আমাকে আহিলের মতো মামনি বলে ডাকবি। আমাকে আর কিছু দিতে হবে না, তোর স্বামীকে খাবার বেড়ে দে। সানাম, আমি যদি তোমাকে মিষ্টি মা বলে ডাকি তোমার অসুবিধা আছে? এই ডাকটায় আমার অনেক ভালোবাসা রয়েছে, তাই তোমাকে আমি এই নামে ডাকি। শায়লা, আচ্ছা মা, তোর যা ইচ্ছে তাই ডাকিস। সানাম। খালা একটু কষ্ট করে উনাকে খাবারটা দিয়ে দিবে। সার্ভেন্টকে বলল, আসলে উনি রাত্রে কি খান তা আমি জানি না তো, তাই আর কি বলছিলাম। সানাম আহিলের কোন কাজ করতে চায় না, সেজন্যই কৌশলে কথাটা বলে দিল। আহিল, ও কি কোনভাবে আমাকে এড়িয়ে যেতে চাইছে? আহিল নিজের মনে ভাবতে লাগলো সানাম হয়তো কষ্ট পেয়েছে। পরক্ষণেই আহিল ভাবলো সানামকে সে বুঝিয়ে বলবে। তাই কোন কথা না বলে চুপচাপ নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। রাতে সবার খাওয়া শেষ হলে সানাম সব গুছিয়ে রেখে দিল। তারপর আহিলের রুমের দিকে যেতেই তখনকার করা আহিলের বাজে ব্যবহারের কথা মনে হলো। সানাম নিজের মনটাকে শক্ত করে নিল। তারপর সে উল্টো দিক ঘুরে শায়লা বেগমের রুমে চলে গেল। শায়লা বেগম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ দরজার কড়া নাড়ার আওয়াজে তিনি বলে উঠলেন, শায়লা বেগম, ভেতরে আসো, দরজা খোলাই আছে। সানাম, তোমাকে বিরক্ত করলাম না মিষ্টি মা? আমি খুবই দুঃখিত মিষ্টি মা, তোমার ঘুমটা নষ্ট করলাম। শায়লা, আরে পাগলি মেয়ে, আমি এখনো ঘুমাইনি, ঘুমাতে যাচ্ছিলাম মায়। এখন বলতো তুই এত রাত্রে আমার রুমে কি করছিস? আহিলের সাথে ঝগড়া হয়েছে নাকি, তাই আমার কাছে এসেছিস? সানাম, তুমি আমাকে এতটাই পর করে দিয়েছ মিষ্টি মা, আমি কি এমনিতে তোমার ঘরে আসতে পারি না? মাকে খুব মিস করছিলাম, তোমার কাছে আসতে আমি মামা গন্ধ পাই, সেজন্যই তোমার কাছে আসলাম। আজকে রাতটা তোমার কাছে থাকতে দেবে মিষ্টি মা? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, জানো মিষ্টি মা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আমার মাথার সকল চিন্তা চেতনা দূর হয়ে যায়, মনে হয় যেন কোন স্বর্গে আছি, যেখানে নেই কোন দুঃখ কষ্ট রাগ, আছে শুধু ভালোবাসা, প্রিয়জনের মায়া। প্লিজ মিষ্টি মা, থাকতে দেবে, আমি আজকে তোমার সাথে ঘুমাতে চাই। শায়লা বেগম, তোর আজকে খুব মনটা খারাপ তাই না রে? কিছু কি হয়েছে আমাকে বলতে পারিস? সানাম, না মিষ্টি মা, বুঝেছি আমি তোমাকে খুব বিরক্ত করছি, থাক আমি চলে যাই, তুমি ঘুমাও। শায়লা বেগম, পাগলি মেয়ে আমার, কত অভিমান করে শিখে গিয়েছিস। আচ্ছা তুই আজকে রাত্রে আমার কাছে ঘুমা, কিন্তু দেখিস তোর বর যাতে আবার আমাকে না বকে তার বউকে আমার কাছে ঘুমাতে দিয়েছি বলে। খানিকটা হেসে কথাটা বললেন। সানাম, উনি কিছুই বলবে না, উনি এখন ওনার কাজে ব্যস্ত আছেন, বরং ওনার আরো সুবিধা হবে কাজ করতে। তুমি ওনার কথা চিন্তা করো না তো। শায়লা, বুঝেছি বরের সাথে ঝগড়া হয়েছে। কাল তো আমার সাথে ওর কান দুটো মলে দেব, সাহস কত আমার মেয়ের সাথে ঝগড়া করে। সানাম, মিষ্টি মা, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি কি আমার মাথায় হাত বুলিয়ে দেবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। শায়লা বেগম আর কোন কথা না বলে সানামের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। আহির নিজের ঘরে সানামের জন্য অপেক্ষা করছে আর পায়চারি করছে। রাত 12টা বেজে গেল, তবুও সানামের না, সেজন্য ও সানামকে খুঁজতে রুমের বাইরে গেল, ভাবলে হয়তো সানাম রান্নাঘরে আছে। সানামকে সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও পেল না। হঠাৎ ওর মনে হলো হয়তো মামুনির ঘরে আছে। শায়লা বেগমের ঘরে গিয়ে দেখলো সানাম আর শায়লা বেগম দুজনেই ঘুমিয়ে আছে। তাই সে আর সানামকে না ডেকে নিজের রুমে গিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু সে ঘুমাতে পারল না, ভোরের দিকে ঘুমালো। আহিলের কোন কাজ সানাম করে না, কাপড় বের করে দেওয়া, খাবার বেড়ে দেওয়া, আহিলের জন্য কফি করা, সব কাজ অন্যজনের কাছে সঁপে দিয়েছে। এমনকি আহিলের ঘরে পর্যন্ত যায় না। আহিলকে কথা বলার কোন সুযোগ দেয় না। আহিল বাড়িতে আসলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে অথবা মিষ্টিমার সেবা যত্নে ব্যস্ত থাকে। এভাবেই 4-5 দিন কেটে গেল। রাতে যখন শায়লা বেগম ঘুমিয়ে যায় তখন সানাম স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, যাতে তার মিষ্টিমা সন্দেহ করতে না পারে। মোট কথা সানাম আহিলকে কড়াকড়িভাবে ইগনোর করছে।
আহিল মনে মনে বেশ অনুতপ্ত, সে বুঝতে পারছি না সে কিভাবে কথা বলবে, সানাম সেই সুযোগই দিচ্ছে না। আর ওরও ভালো লাগছে না, ও সানামের এই ব্যবহার মেনে নিতে পারছে না। সানামের কাছে মাফ না চাওয়া পর্যন্ত ও কিছুতেই শান্তি পাবে না। ওকে যে করেই হোক সানামের সাথে কথা বলতে হবে। আহিল রায়হানকে ফোন করে বলল, বল তো কি করা যায়, ও আমার উপর খুব রেগে আছে, কথা পর্যন্ত বলার সুযোগ দিচ্ছে না, কি করে ওর কাছে মাফ চাইবো। রায়হান, তুই না এই বিয়েটাকে মানিস না, তাহলে ও রাগ করলো কি করলো না তাতে তোর কি আসে যায়। বরং আমি বলবো তোর জন্য ভালো হয়েছে, তোকে আর কষ্ট করে মিথ্যা অভিনয় করে যেতে হবে না। খুব ভালো কাজ করেছিস মেয়েটাকে এভাবে অপমান করে। মেয়েটা তো এইসবেরই যোগ্য। আহিল, তুইও আমাকে বুঝবি না, সুযোগে খোঁচা মারছিস। রাগের মাথায় ছিলাম তখন, মনে যা এসেছিল তাই বলে দিয়েছি। এখন খোঁচা মারা বন্ধ করে আমাকে আইডিয়া দে আমি কি করব। রায়হান, ওর সাথে কথা বলার চেষ্টা কর। আজকের মিটিং ক্যান্সেল করে জলদি বাড়িতে চলে যা। নির্দিষ্ট টাইমের আগে বাড়িতে চলে যা আর বউয়ের রাগ ভাঙ্গা। আহিল, ঠিক আছে। আহিল গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে দিল। গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর মাঝপথেই দেখল ফুলের দোকান। আহিল গাড়ি থেকে নেমে সানামের জন্য ফুল আর আইসক্রিম কিনে নিল। বাড়িতে গিয়েই প্রথমেই তার মামনির খোঁজ করলো, জানতে পারলো তার মামনিকে রায়হান নিয়ে বের হয়েছে। বুঝতে পারলে তার বন্ধু থেকে সুযোগ করে দিল। আহিল সানামের খোঁজ করতে লাগলো, খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল আর দেখলো সানাম আকাশের দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চাঁদের আলোয় সানামের মুখের সৌন্দর্য যেন ফুটে উঠেছে। অন্যরকম মুগ্ধতা বিরাজ করছে সানামের মুখে। সানামকে কাঁদতে দেখে আহিলের খুব খারাপ লাগলো। আহিল উহু উহু খানিকটা কেশে সানামের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। সানাম কারোর কাশির আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে সানাম নিজের চোখের পানি মুছে নিল। চোখের পানি হলো দুর্বলতা আর সে নিজের দুর্বলতা দেখাতে পছন্দ করে না। সানাম পেছনে তাকিয়ে দেখলো আহিল দাঁড়িয়ে আছে আর তার হাতে রয়েছে গোলাপ ফুল। সানাম চলে যেতে চাইলে আহিল তার হাত টেনে ধরলো, কিন্তু তবুও সানাম ঘুরে দাঁড়ালো না, উল্টো দিক হয়েই দাঁড়িয়ে রইল। আহিল, আমাকে আর ইগনোর করো না, আমি তোমার ইগনোরেন্স সহ্য করতে পারছি না। কেন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ আমার থেকে? জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুমি কি পারো না আমার ভুলগুলো শুধরে দিতে? আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেটা আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এমন কোন কাজ করব না বা কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সানাম কোন কথা না শুনে হাত ছাড়িয়ে চলে যেতে চাইলো, কিন্তু আহিল হাত ছাড়লো না, জোর করেই ধরে রাখলো। সানাম চেষ্টা না করে যেভাবে আছিল সেভাবে দাঁড়িয়ে রইল। সানাম, আমার মতো মেয়ের কাছে আপনার ক্ষমা চাইতে হবে না স্যার, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। কথার মাধ্যমে খুব সহজেই মানুষকে কষ্ট দেওয়া যায়, কথা এমন একটা হাতিয়ার যার মাধ্যমে মানুষের হৃদয় অতি সহজেই ভঙ্গুর হয়ে যায়। যে ব্যক্তি আঘাত দিয়ে কথা বলে সে ব্যক্তি অনুভব করে না যে তার কথায় অপর ব্যক্তির কতটা কষ্ট হয়েছে, কতটা সে যন্ত্রণা পেয়েছে, মানসিক অশান্তিতে তার হৃদয় কতটা গভীর ক্ষত হয়েছে। আহিল সানামের কথায় খুব অনুতপ্ত হলো, ও বুঝতে পারল সানাম তার কথায় খুব আঘাত পেয়েছে। সানাম চলে যেতে চাইলে আহিল সানামের মুখটা এদিকে ফেরালো। সানাম ফিরল ঠিকই, কিন্তু মুখটা নিচে করে রাখলো, ও আহিলকে ফেস করতে চাচ্ছিল না। আহিল নিজের এক হাঁটু ভেঙে নিচে বসলো, সেই সাথে মাথা নিচু করলো আর সানামের একটি হাত ধরে বলতে লাগলো, আহিল, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি জানি আমি তোমাকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি। আমার ব্যক্তিগত কষ্টের কথা আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু যখন দেখলাম তুমি আমারটা ড্রয়ারটা খুলেছ, বিশ্বাস করো আমার মাথা কাজ করছিল না, আমার চোখে শুধু ওই ড্রয়ারটাই ভাসছিল যেটাতে আমার কালো অতীত গচ্ছিত রাখা ছিল। তোমার সঙ্গ পেয়ে আমি সেই কালো অতীতকে প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন তোমার হাতে ওই ছবিটাকে দেখে আবার সব মনে পড়ে যায়। রাগের মাথায় তোমাকে অনেক কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো একটা কথাও আমার মন থেকে ছিল না। আমি তোমাকে আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না।
আমাকে প্লিজ ক্ষমা করে দাও, একটিবার আমাকে সুযোগ দাও। সানাম হাতটা ছাড়িয়ে চলে গেল আর আহিল নিজের চোখটা বন্ধ করে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আহিল তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। আহিল তাকিয়ে দেখলো সানাম এসেছে আর তার হাতে 2 কাপ ধোয়া ওঠা কফির মগ। আহিল বুঝতে পারলো সানাম কফি আনতে গিয়েছিল। সে বেশ অবাক হলো। সানাম, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? কফিটা খান, আর যদি মনে হয় আপনার কালো অতীতের কথা আমাকে বলে হালকা হবেন তাহলে বলতে পারেন। জানেন তো, নিজের কষ্টের কথা কখনো চেপে রাখতে হয় না। নিজের প্রিয় মানুষগুলোর কাছে নিজের কষ্টের জমানো কথাগুলো ব্যক্ত করতে হয়, তাহলে দেখবেন কষ্ট অনেকটা কমে যায় আর নিজেকে হালকা বোধ করবেন। অযথা কষ্ট বয়ে বেড়ানো ঠিক না, এতে নিজের ভেতরকার কনফিডেন্স কমে যায়, জীবনের প্রতি হতাশা চলে আসে। কথাগুলো আহিলের দিকে তাকিয়ে বলল আর আহিল মনোযোগ দিয়ে সানামের কথাগুলো শুনছিল। আহিল, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমি তোমাকে এত কষ্ট দিয়ে কথা বললাম, অথচ তুমি আমার কষ্টের কথা ভাবছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার কফিটার খুব প্রয়োজন ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? সানাম, আপাতত আপনার অতীতের কথা শুনতে চাই, তারপর না হয় বলি। আহিল দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, যে মেয়েটার ছবি দেখছিলে সে মেয়েটাকে আমি একসময় ভালোবাসতাম। তখন আমি এত বড় বিজনেসম্যান ছিলাম না আর জীবন নিয়ে ততটা সিরিয়াসও ছিলাম না। মেয়েটি আমাকে নয় আমার সম্পত্তি দেখে ভালোবেসেছিল। কিন্তু একদিন শুনতে পারি ওর বিয়ে ঠিক হয়েছে কানাডায় থাকে এক ছেলের সাথে। ছেলেটির আর্থিক অবস্থা আমার থেকে অনেক ভালো ছিল, যার জন্য মেয়েটি আমাকে ছেড়ে ওই ছেলেটির সাথে বিয়েতে রাজি হয়ে যায়। আমি ওকে অনেক বুঝাই, কিন্তু ও বলে জীবনে বাঁচতে হলে প্রচুর টাকার প্রয়োজন, বিলাসিতার দরকার, যেটা নাকি আমি ওকে প্রোভাইড করতে পারবো না। আমি নাকি আমার বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক, আমার নাকি নিজের কোন যোগ্যতা নেই। ওই ছেলেটা নিজের যোগ্যতায় বাড়ি গাড়ি করেছে, ওর কাছে নাকি আমি কিছুই না। তারপর শুনতে পারি মেয়েটি ওই ছেলেটার সাথে বিয়ে করে কানাডায় চলে গেছে। জানো, আমি কয়েক মাস পর্যন্ত অনেক মেন্টাল প্রেসারের মধ্যে গিয়েছি। তারপর ঠিক করলাম নিজেকে যজ্ঞ করে তোলার, নিজের পরিচয় শক্তভাবে তৈরি করার, আর অন্য কেউ যাতে না বলতে পারে যে আমি আমার বাবার টাকায় ফুটানি করি। আমি এখন বুঝতে পারি ওটা আমার মিথ্যা আবেগ ছিল, কোন ভালোবাসা ছিল না। ওই দিনগুলোর জন্যই আমি আজকে রাহিল রেজওয়ান হতে পেরেছি। ওই খারাপ সময়গুলো না আসলে আমি হয়তো নিজেকে খুঁজেই পেতাম না। সানাম, উনি এতটা কষ্ট পেয়েছিলেন, সেজন্যই হয়তো রাগের মাথায় ওইসব বলেছিলেন। আচ্ছা, মেয়েটির নাম তো বললেন না। আহিল, মেয়েটির নাম প্রিয়া। ওর কথা ছাড়ো তো, এখন বলতো তুমি আমাকে মাফ করতে পেরেছো? 1 মিনিট, আমি আসছি। এই বলে আহিল নিচে গেল। একটু পর আহিল হাতে আইসক্রিম নিয়ে এলো আর সেই সাথে সরি কার্ড নিয়ে এলো। আহিল আইসক্রিম আর সরি কার্ড দোলনার উপর রেখে 2 কান ধরে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর একটি সুযোগ করে দাও দূরত্বের মাঝে সেতু তৈরি করার। বন্ধু হবে কি আমার? সানাম, আহিলের এভাবে সরি বলাতে সানাম হেসে দিল। জি জনাব, হব। এত কিউট করে সরি বলছেন, ক্ষমা না করে পারি? আহিল, সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আইসক্রিমটা গলে যাচ্ছে, জলদি খেয়ে নাও। সানাম, কখনো কাউকে দেখেছেন কফি খাওয়ার পরে আইসক্রিম খায়? তবে আজকে দেখবেন। আইসক্রিমটা খেতে খেতে বলল, আপনি কিভাবে জানলেন আমার আইসক্রিম পছন্দ? আহিল, তোমার মিষ্টি মার থেকে জেনেছিলাম যে তুমি আইসক্রিম লাভার। এখন বলো তো ভালো লেগেছে? সানাম, আপনাকে অনেক ধন্যবাদ। আহিল, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? সানাম, অবশ্যই। আহিলের সাথে হ্যান্ডশেক করলো। জনাব, এখন কি আমরা নিচে যেতে পারি? অনেক রাত হয়ে গিয়েছে, একটু পরে ভূত আন্টিরা চলে আসবে, তাদের সাথে যদি আড্ডা দিতে চান আপনি থাকুন। আহিল, অলরেডি একটা পেত্নীর সাথে থাকছি, আর একটা পেত্নীর দরকার নেই। একজনের জ্বালাই সহ্য করতে পারছি না, আবার আরেকজনের দায়িত্ব নিতে চাই না। সানাম কোমরে 2 হাত রেখে বলল, এই আপনি আমাকে পেত্নী বললেন? আপনার সাহস তো কম না। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে আহিলের পিছু দৌড়াতে লাগলো, কিন্তু আহিলকে ধরতে পারল না। দাঁড়ান বলছি, ভালো হবে না কিন্তু। আপনি থাকুন, আমি একাই চলে যাব।
রাগ করে ছাদ থেকে নেমে নিচে চলে গেল। আহিল, ম্যাডামের রাগ খুব ভয়ঙ্কর। এত কষ্ট করে রাগ ভাঙালাম, আবার রাগ করলো। আহিল নিচে এসে দেখলো সানাম মুখ ফুলিয়ে বসে আছে। আহিল এসে দিল। আহিল সানামের সামনে গিয়ে দাঁড়ালো, একটি দেশলাই নিয়ে সানামের হাতে দিল আর সানামকে বলতে লাগলো, নেও যত ইচ্ছা আমাকে মারো, একটা কথাও বলবো না। এই দেশে পুরুষ নির্যাতনের বিচার হয় না, তাই তোমার উপর কোন বিচার হবে না। দেখেছো তোমার খুশির জন্য আমি কত কিছু করছি। সানাম সানামের ছানাবড়া হয়ে গেল আর দেশলাই দেখিয়ে বলল, এত বড় লাঠি দিয়ে মারলে তো আপনাকে হাসপাতালে দিতে হবে, অনেক খরচও হয়ে যাবে, আর শেষে আমাকেই সেবা যত্ন করতে হবে। এই কথা বলে আহিল আর সানাম একসাথে হেসে দিল। আপনাকে দেখে মনে হয় না আপনি এত মজা করতে পারেন। আহিল সানামকে হাসতে দেখে খুব খুশি হলো। স্রষ্টার অপরূপ সৃষ্টি এই ধরনী, নিত্যদিনের মতো প্রকৃতি নিজের রঙে রঙিন হয়েছে। রাতের অন্ধকার গত হয়ে ভোরের সুন্দর সকালের আগমন ঘটেছে। পাখিরা নিজেদের খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। কাল রাতের পর সানাম আহিলের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। দুজন অনেকক্ষণ গল্প করে রাতে একসাথে ঘুমিয়েছে, মান অভিমান কমে আবার দুজন একত্রিত হয়েছে। ঘুমের রেশ কাটিয়ে সানাম চোখ খুলে তাকালো আর উঠতে গিয়েই তার হাত বাঁধা পড়লো। পাশে তাকিয়ে দেখলো আহিল ঘুমিয়ে আছো আর তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সানাম মুচকি হাসি দিল, আহিলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, সানাম, আপনাকে ভালোবাসার অধিকারটুকুও আমার নেই কেন? এলেন আপনি আমার জীবনে কেন? আপনার মা আমাকে এভাবে জড়িয়ে ফেললেন না চাইতেও, আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কয়টা দিন আপনার থেকে দূরে থাকার একটা মাধ্যম পেয়েছিলাম, আপনার উপর অভিমান করে নিজেকে খুব ভালোভাবে বুঝিয়ে নিয়েছিলাম, কিন্তু কাল রাতে যেভাবে আমার কাছে আপনি ক্ষমা চাইলেন তারপরে তো আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। খুব কি ক্ষতি হবে যদি আপনাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে চাই? কিন্তু আপনি তো আমাকে চান না। কেন জানি না, ওই মেয়েটাকে আমার খুব হিংসা হয়। সে আপনার মুগ্ধতা পেয়েছে, কিন্তু মেয়েটা সেটার কদর করলো না কেন? আমার সাথে এমনটা হয়, যাদেরকে আমি মন থেকে ভালোবাসি তারা আমার থেকে দূরে চলে যায়। যাকে আমরা কোনোদিন পাবো না, যাকে ভালোবাসা নিষিদ্ধ, তাকেই মন থেকে ভালোবেসে ফেললাম। সানাম দীর্ঘশ্বাস ছেড়ে আহিলের থেকে হাতটা ছাড়িয়ে নিল, তারপর ফ্রেশ হয়ে আহিলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে নিচে চলে গেল। আহিল ঘুম থেকে উঠল, সানামের খোঁজ করতে লাগলো। হঠাৎ ওর ভয় হলো সানাম আবার ওকে ছেড়ে চলে গেল না তো, হয়তো এখনো মন থেকে ক্ষমা করতে পারেনি। আহিল অস্থির হয়ে উঠল। সানাম শাড়ির আঁচলটা কোমরের গুজে চুলগুলো খোঁপায় বেঁধে রুটি বেলছিল। তখনই আহিল রান্নার রুমে প্রবেশ করলো। সানামকে রান্নার রুমে দেখে আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহিলকে রান্নার রুমে দেখে সানাম আহিলকে জিজ্ঞাসা করলো, সানাম, এ কি আপনি ফ্রেশ না হয়ে রান্না করে কি করছেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার ব্রেকফাস্ট তৈরি করছি, হয়ে গেলে আপনাকে ডেকে দেবো। আবার রায়হান ভাইয়ের বাসা থেকে মিষ্টি মাকেও নিয়ে আসতে হবে। আহিল, আমি আমার দিনটা তোমার মুখ দেখে শুরু করতে চাই, তাই আমি ঘুম থেকে ওঠার আগে তুমি কোথাও যাবে না। সানাম হতবাক হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। ঘুমের রেশ এখনো কাটেনি, বোঝা যাচ্ছে কি আবোল তাবোল বকছেন। আহিল সানামের কোমর থেকে গুজে রাখা আঁচলটা খুলে দিল আর সানামের কানে কানে বলল, সকালে সুন্দরীর মুখ দেখলে দিনটা এমনি সুন্দর হয়ে যাবে, সেজন্যই তোমাকে কথাটা বলেছি। এবার ঠিক করে শুনতে পেয়েছো নাকি অন্যভাবে বোঝাতে হবে? আহিলের এত কাছে আসাতে সানামের হৃদয় কেঁপে উঠল। সানাম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আর সানামকে ঘামতে দেখে আহিল সরে আসলো। আহিল রান্নার রুম থেকে চলে গেলে সানাম ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত হলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। সানাম আর আহিলের ভালো বন্ধুত্ব হয়েছে। সানাম আহিলকে মনে মনে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। আহিলের সানামের এর জন্য অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু আহিল সেটা মানতে চাইছে না। রাত 9টা বাজে। সানাম বসে বসে পেইন্টিং করছিল আর আহিল তার সামনে বসে নিজের অফিসের কাজ করছিল আর চোখে সানামকে দেখছিল। সানাম খুব মনোযোগ দিয়ে পেইন্টিং করছে আর সানামের সামনের কাটা চুলগুলোর জন্য পেইন্টিং করতে খুব অসুবিধা হচ্ছিল, তাই সানাম এক হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছিল, তবুও মনোযোগ পেইন্টিং এর দিকে ছিল। কখনো চোখগুলো বড় বড় করছে, আবার কখনো পেইন্টিং ব্রাশে কামড়ে চিন্তা করছে, এই সবই লক্ষ্য করছিল আহিল। আহিল মনে মনে ভাবতে লাগলো, আমার যে কি হয়েছে? ওর দিকে এভাবে আমি কেন তাকিয়ে আছি? নিজের অফিসের কাজেও ফোকাস করতে পারছি না, বারবার শুধু ওর দিকে চোখ চলে যাচ্ছে। সি লুকস লাইক এ ডল।
এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছে, কতটা কিউট লাগছে। এই মেয়েটা কি বোঝে? আমার কাজে ব্যাগরা দিয়ে নিজে কি সুন্দর করে নিজের মতো কাজ করে যাচ্ছে। ঠিক তখনই সানামের ফোন এলো। নামটি দেখে খুব খুশি হয়ে গেল, খুব আগ্রহ সহকারে ফোনটি ধরে কথা বলতে থাকলো। আহিল, কে এমন কল দিয়েছে যে ম্যাডাম এত খুশি হয়ে গেল, এতটা এক্সাইটেড দেখাচ্ছে? সানাম, আরে দোস্ত তুই তো আমাকে ভুলে গেছিস, এতদিনে তোর আমাকে মনে পড়লো। কেন কল দিয়েছিস? না দিলেই তো পারতি, আমি তো তোর কেউ না, আমাকে কেন কল করবি? আর মাখন মারতে হবে না আমি বুঝি। আগের মতো আর আমাকে বোকা বানাতে পারবি না। কি তুই দেশে আছিস? আমি খুব খুশি হয়েছি রে। কবে আসছিস তাড়াতাড়ি বল। দেশে এসে সর্বপ্রথম আমার সাথে দেখা করবি, না হলে তোর পিঠের ছাল তুলে নেব। আচ্ছা, দেখা হবে, টাটা। কথাগুলো বলেই খুশিতে জড়িয়ে বলে উঠল। তখনই দেখলো আহিল তার থেকে হা করে তাকিয়ে আছে। সানাম খানিকটা লজ্জা পেল। আহিল, কি ব্যাপার, এত খুশি যে কে ফোন করেছিল? সানাম, ডোডো, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা, কিডনি, লিভার বলতে পারেন, আমরা দুজন দুজনের প্রাণ ভোমরা। আহিল, বাহ, তাই নাকি? তা তোমার বান্ধবীর নাম কি? সানাম, ভুল বললেন, বান্ধবী না, বন্ধু, নাম তার সামি। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা দুজনে একই স্কুলে পড়াশোনা করেছি। কলেজে উঠেই ও কানাডায় চলে গিয়েছে। অনেক বছর পর ও দেশে আসছে। আমি খুব খুশি আজকে। জানেন, ওর জন্য আমার শপিং করতে যেতে হবে। কতদিন পর ওর সাথে দেখা হবে সেটা ভেবে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত আপনার কাজে বিরক্ত করে দিলাম। আপনি কাজ করুন, আমি একটু আসছি। আহিল, সানামের মুখে একটা ছেলের প্রশংসা শুনে খুব রাগান্বিত হয়ে গেল। কি বলল সামি? নাম ও আমার সানামের কিডনি, লিভার, কলিজা? এটা আমি কিছুতেই মেনে নেব না। সানাম শুধুমাত্র আমার। সানামের মুখে শুধু আমার নাম থাকবে, আমার প্রশংসা থাকবে। অন্য কোন ছেলের নাম আমি ওর মুখে সহ্য করব না। সানামের এত সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের কথা বলে। এটা আমি কিছুতে সহ্য করব না। একবার শুধু দেশে আসুক, ওই সামি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দুদিন পরে। সানাম, আহিল, আমার আজকে এয়ারপোর্টে যেতে হবে সামিকে আনতে যেতে। সেদিন আপনাকে বলেছিলাম না ও দেশে আসছে, আজকে ওর আসার কথা। আহিল, আবার ওই সামি? তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে নিয়ে আসবে। সানাম, কিন্তু ও আপনার বাড়ি আসবে, আপনার কোন অসুবিধা নেই তো? আহিল, এটা তোমার বাড়ি। আমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু তোমার অধিকার আছে। ভুলে গিয়েছো তুমি আমার ওয়াইফ। বন্ধু আসতে না আসতেই এত পরিবর্তন। সানাম, আজব তো, আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? ঠিক তখনই পেছনে থেকে কেউ সানাম বলে ডেকে উঠল। সানাম পেছনে তাকালো আর দেখলো তার বন্ধু দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেল। আহিল, আমার এমনটা কেন মনে হচ্ছে? আমার কোন প্রিয় জিনিস আমার থেকে দূরে চলে যাচ্ছে? হৃদয়টা ছারখার হয়ে যাচ্ছে। আমি কেন সানামের জীবনে অন্য কোন ছেলেকে মেনে নিতে পারছি না? ওকে তো আমি চুক্তির বউ করে এনেছি। 1 বছর পর ও ওর রাস্তায়, আমি আমার রাস্তায়। তখন ও যাকে চায় তাকেই বিয়ে করতে পারে। নেবা, আমি বেঁচে থাকতে আমার সানামকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না। আমি দিব না। আমি বুঝতে পেরেছি আমার জীবনে সানাম কতটা জায়গা জুড়ে আছে। আমার হৃদয়ের রানী, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে আমার জীবনের সাথে। তোমাকে এমনভাবে বেঁধে রাখবো যাতে তুমি অন্য কারো কাছে যেতে না পারো। সামনে তাকিয়ে আহিলের চোয়াল রাগে শক্ত হয়ে এলো। আহিল সামনে তাকিয়ে দেখলো সানাম আর ছেলেটি কিছু একটা নিয়ে কথা বলছে আর খুব হাসাহাসি করছে, যেটা দেখে আহিল খুব রেগে গেল। আহিল কখনো তা আমার সাথে বসে এমন হাসাহাসি করে না। এখন দেখো কিভাবে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। রাগে ফুসফুস করতে করতে মনে মনে ভাবলো। সানাম, কিরে তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। তোকে আমি অনেক অনেক মিস করেছি। দেশে থেকে কোন কাজ করা যেত না? তুই বাইরে কেন গেলি বলতো? অভিমানের স্বরে ছেলেটিকে সানাম কথাগুলো বলল। সামি, কি করব বল? নিজের পরিচয় গড়ার জন্যই তো যেতে হলো, না হলে কি আর যেতাম বল? বিশ্বাস কর, তোকে ছাড়া আমারও ওই দেশে ভালো লাগে না, সেজন্য দেশে চলে আসলাম। এখন থেকে আমি এই দেশেই থাকবো। তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আপন আর কেউ নেই। তোকে ছেড়ে অনেক থেকেছি, আর না। এবার তুই খুশি তো? সানাম,
সত্যি বলছিস তুই এখন থেকে এই দেশে থাকবি? আমি খুব খুশি হয়েছি রে। তুই নিজেও জানিস না তুই আমার কাছে কতটা আপন। এসব কথা এখন ছাড়, অনেকটা পথ পেরিয়ে এসেছিস, একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে নে। আমি তোর জন্য তোর পছন্দের খাবার তৈরি করেছি। সামি, তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। বাই দা ওয়ে, খাবারে আবার কিছু মিশিয়ে দিসনি তো? এতদিন তোর থেকে দূরে ছিলাম, সেই প্রতিশোধ নিতে খাবারে কিছু মিশিয়ে দিসনি তো? দাঁত কেলিয়ে সানামকে কথাটা বলল। সানাম, এর জন্যই বলে লোকের ভালো করতে নেই, আর সেটা যদি হয় তোর মতো মানুষরা হলে তো আরো করা উচিত না? তোর জন্য আলুর পরোটা আর আমের চাটনি, আলুর দম, মাটন আর মিষ্টির মধ্যে পায়েস রান্না করেছিলাম। যেহেতু তুই খেতে চাইছিস না, তাহলে কি আর করার, বাড়ির অন্য সকলকে সব দিয়ে দেই। তুই তাহলে বাইরে থেকে খেয়ে আয়, আমার বানানো খাবার তো তুই খাবি না। খানিকটা ভাবুক ভঙ্গিতে বলতে লাগলো, আগে বলে দিতেই পারতি, তাহলে আর এত কষ্ট করে রান্না করতাম না। সামি, সানামের মুখে খাবারের আইটেমের কথা শুনে সামির মুখে জল চলে এলো। কে বলেছে খাবো না? এত কষ্ট করে আমার জন্য আয়োজন করেছিস আর আমি খাবো না? তা কি হতে পারে বলতো? 100 বার খাবো, 1000 বার খাবো এই খাবারগুলোর একটা চিমটিও, কিন্তু আমি অন্য কাউকে খেতে দিব না। আহিল সামির কথা শুনে রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, বউ ওর আর অধিকার দেখাচ্ছে অন্য একটা ছেলে, সাহস কত বড় ওর! বউয়ের হাতের খাবার, আর এই ছেলে বলে কিনা খাবারের এক চিমটিও অন্য কাউকে খেতে দেবে না। কিন্তু সানামের জন্য কিছু বলতেও পারছে না। এমনিতেও সানামকে হার্ট করে কথা বলেছে, সেজন্য ও এমন কিছু করতে চাইছে না যাতে সানাম আবার ওর উপর রেগে যায়। ভালোবাসা দিয়েছ, সানামের মন জয় করতে চাইছে। সানাম, এইমাত্র কে জানি বলছিল আমি খাবার কিছু মিশিয়েছি কিনা। এত সন্দেহ নেই, খাওয়ার দরকার কোন দরকার নেই। তোর ভাগ্যে একটা খাবারও জুটবে না। বুকে দুহাত গুজে মুখটা অন্যদিকে ঘুরিয়ে সানাম কথাটা বলল। সামি দুই কান ধরে ঠোঁট উল্টে সানামের সামনে গিয়ে দাঁড়ালো। মাফ করে দে, আর কিছু বলবো না, তাও আমার ওপরে এমন অত্যাচার করিস না। আর জীবনে তোর খাবার কি খারাপ বলবো না। এতটা পথ জার্নি করে তোর জন্য এসেছি, আর তুই আমাকে না খাইয়ে রাখতে পারবি? এতটা নির্দয় হোস না। বান্ধবী কলিজায় ব্যথা করছে। সানাম সামির বাহুতে হালকা থাপ্পড় মেরে বলল, ড্রামা কিং, নটাঙ্কি কম করে কর। আহিল সামিয়ার সানামের ক্লোজনেসটা আর সহ্য করতে পারল না, তাই সে সামির দিকে এগিয়ে গেল। সানাম হঠাৎ আহিলের দিকে লক্ষ্য করলো। সানাম কথার মাঝে সামির সাথে আহিলের পরিচয় করাতে ভুলেই গিয়েছিল। সানাম আহিলের সাথে সামির পরিচয় করিয়ে দিল। সানাম, ডোডো, মিট মাই হাজবেন্ড আহিল রেজওয়ান। আহিলকে দেখিয়ে বলল। সামি আহিলের সাথে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিল। হ্যালো সুতিন, হাতটার সুরে বলতে লাগলো, আপনার সাথে দেখা করে মোটেও ভালো লাগলো না, কারণ আপনি আমার কুইনকে কেড়ে নিয়েছেন। আহিল সামির সাথে হ্যান্ডশেক করে বলল, সরি, কথাটা একটু ক্লিয়ার করে বলবেন কি? আপনি কি বললেন? আমি ঠিক বুঝতে পারলাম না। গম্ভীর স্বরে কথাটা সামিকে বলল। সানাম বুঝতে পারলো আহিল রেগে যাচ্ছে, তাই পরিস্থিতি সামলানোর জন্য সামিকে বলল, সানাম, কিছু মনে করবেন না আহিল, ডোডো মজা করছিল। সামিকে উদ্দেশ্য করে বলল, সব সময় মজা করে কথা কেন বলিস তুই? আর ওনাকে সতীন বলে ডাকছিস কেন? সতীন শুধু মেয়েদের ক্ষেত্রে বলা হয়, জানিস না? গাধা হচ্ছিস নাকি দিন দিন? সামি আহিলের দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার রেজওয়ান, আপনার সাথে একটু মজা করে ফেললাম, কিন্তু একটা কথা সত্যিই বলেছি, আপনি আমার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছেন। আহিল, যার ভাগ্যে যা ছিল সেটা এমনি আসে, কেউ হাজার চেষ্টা করলেও কেড়ে নিতে পারে না। তাই আপনার ভাগ্যে যদি আপনার প্রিয় জিনিসটা লেখা না থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন? আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি। আর একটা কথা জানেন তো, যে যেটার যোগ্য সে সেটাই পায়, আর যে যেটার যোগ্য নয় সেটা হাজার চেষ্টা করলেও পায় না। অনেকটা পথ জার্নি করে এসেছেন, বিশ্রাম করুন। আর সানামের দিকে তাকিয়ে বলল, আমি অফিস যাচ্ছি। কথাটা বলে আহিল গটগট করে চলে গেল। সামি, পোড়া পোড়া গন্ধ পেলি সানাম? আমার মনে হয় কি জানিস, তোর হাজবেন্ড আমাকে দেখে জেলাস হচ্ছে। সানাম, বাজে বকা বন্ধ কর, যা রুমে যা। সামি রুমে গেল। রাতে খাবার টেবিলে সানাম আহিলকে না বেড়ে দিয়ে সামিকে নিয়ে ব্যস্ত হয়ে থাকলো। আহিল নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। আহিলের রুমে না গিয়ে অনেক রাত পর্যন্ত শায়লা বেগম, সানাম, সামি একসাথে গল্প করলো। আহিল সানামের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল।
স্বামী আসার পর থেকে সানাম আহিলের সাথে ঠিক করে কথাও বলে না, সারাদিন শুধু স্বামীকে নিয়ে ব্যস্ত থাকে। এভাবে দিন পেরিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। আহিল আর পারছিল না সানামকে অন্য কোন ছেলের সাথে সহ্য করতে, তাই সে সিদ্ধান্ত নিল সানামকে নিজের মনের কথা জানিয়ে দেবে। সানামকে প্রপোজ করার জন্য বাড়ির টেরেসটা সুন্দর করে সাজালো। সানামের জন্য সুন্দর দেখে একটা কালো শাড়ি রুমে রেখে এলো আর সানামকে মেসেজ করে সুন্দর করে সেজে ছাদে আসতে বলল। সানাম মেসেজ পেয়েই সুন্দর করে তৈরি হয়ে ছাদে চলে গেল। আহিল, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই আমার মনে তোমার জন্য মুগ্ধতা তৈরি হয়েছিল, কিন্তু আমি সেটা স্বীকার করতে চাইনি, কিন্তু আজ আমি স্বীকার করছি, আমি তোমাকে মন থেকে বউ বলে মেনে নিয়েছি। আমি তোমাকে ভালোবাসি সানাম। তুমি কি আমার চুক্তির বউ থেকে সত্যিকারের বউ হতে রাজি আছো? আহিল সানামের সামনে হাঁটু গেড়ে কথাগুলো বলল। সানাম, এই কথাটা বলতে আপনার এতদিন লেগে গেল, কথাটা যদি আরো আগেই বলে দিতেন তাহলে এত কষ্ট করে আপনাকে পোড়াতে হতো না, সবকিছুতে এত দেরি কেন করেন আপনি? কথাটা বলেই হাসতে লাগলো। আহিল, মানে কি বললে কিছুই বুঝতে পারলাম না। স্বামী, মানেটা আমি বলছি। পেছনে থেকে স্বামী বলে উঠল। আহিল পেছনে তাকিয়ে দেখল শায়লা বেগম, রায়হান, স্বামী একসাথে দাঁড়িয়ে আছে। শায়লা, তুই যখন এত সহজে বিয়ে করতে রাজি হয়ে গেলি তখনই আমি বুঝে গিয়েছিলাম তুই হয়তো মন থেকে বিয়েটা করছিস না, কিন্তু আমার মন বলছিল তুই সানামকে মেনে নিতে শুরু করেছিস, তুই যাতে নিজের মনের কথাটা জানতে পারিস, সেজন্য এই সব কিছু আমরা সকলে মিলে প্ল্যান করি। স্বামীকে দেশে আনিয়ে তোকে জেলাস ফিল করাই, যাতে তুই বুঝতে পারিস তুই সানামকে কতটা ভালোবাসিস। আহিল, সানাম তুমিও এর সাথে যুক্ত ছিলে? সানাম এক কান ধরে কিউট করে সরি বলল। প্লিজ মাফ করে দিন, আমি যদি এটা না করতাম আপনি তো নিজের মুখে স্বীকার করতেন না। আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই এটা করতে বাধ্য হয়েছি। আহিল সানামকে কাছে টেনে খুব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। ভালোবাসি বউ কখনো হাত ছেড়ে যায় না। সানাম, ভালোবাসি জামাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। রায়হান, শায়লা বেগম, স্বামী মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আহিল সানাম নিজেদের মতো করে সময় কাটাতে লাগলো। সমাপ্ত।